নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 2 এপ্রিল দ্য হিন্দু নিউজ পেপার এর সেকেন্ড এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে এনার্জি শিফট বা শক্তির বিকল্প উৎস নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমানে ওয়েস্ট এশিয়াতে যে কনফ্লিক্ট বা যুদ্ধ চলছে, এই কারণে পুরো বিশ্বের প্রায় সমস্ত দেশেই এনার্জি ক্রাইসিস বা শক্তির সংকট দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিতে আমাদের রাইটার আমাদের সরকারকে অর্থাৎ ভারত সরকারকে কিছু সাজেশন দিচ্ছেন যে বর্তমানে পুরো বিশ্বের প্রায় সমস্ত দেশ এই ক্রুড অয়েল থেকে বা ক্রুড অয়েল এনার্জি সোর্স থেকে ধীরে ধীরে ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির দিকে শিফট হচ্ছে। অর্থাৎ ক্রুড অয়েল যেমন পেট্রোল, ডিজেল এই সব থেকে ধীরে ধীরে সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি শক্তির দিকে কী করছে, শিফট হচ্ছে। আর যখন আমি সৌরশক্তির কথা বলছি তখন দুটো জিনিস আমাদের মাথায় আসবেই, একটা হচ্ছে ব্যাটারি আর একটা হচ্ছে সোলার প্যানেল। আর এই যে ব্যাটারি আর সোলার প্যানেল এগুলো বানানো হয় মিনারেলস দিয়ে। মিনারেলস যেমন লিথিয়াম মিনারেল, হ্যাঁ না, শুনে থাকবেন হয়তো লিথিয়াম ব্যাটারি, তাই না? লিথিয়াম, কোবাল্ট, নিকেল ইত্যাদি যে মিনারেলস রয়েছে সেই মিনারেলস দিয়ে এগুলো বানানো হয়। আর তাই ভবিষ্যতে কি হবে, যাদের কাছে এই সমস্ত মিনারেলস থাকবে আর কিংবা যে সমস্ত দেশের কাছে এই মিনারেলসগুলোকে প্রসেস করার যে ফ্যাক্টরি থাকবে, প্রসেসিং ফ্যাক্টরি থাকবে, তারাই কিন্তু ভবিষ্যতে পুরো দুনিয়াতে রাজ করবে বলতে পারেন। তো রাইটার এখানে বলতে চাইছেন যে বর্তমানে যদি আমরা দেখি তাহলে চায়নার কাছে কিন্তু এই সমস্ত যে মিনারেলস তাদেরকে প্রসেস করার ফ্যাক্টরি অনেক পরিমাণে রয়েছে। তাই রাইটার কল্পনা করছে যে একটা সময় যখন ক্রুড অয়েলের যখন ডিপেন্ডেন্ট ছিল, মানে ক্রুড অয়েল যখন প্রচুর দরকার হচ্ছিল বা পুরো বিশ্ব যখন ক্রুড অয়েলের উপর নির্ভরশীল ছিল, তখন কি হতো, ক্রুড অয়েল ডলার দিয়ে ট্রেড হতো, বাণিজ্য হতো। তো যেহেতু ডলার দিয়ে বাণিজ্য হতো তাই ডলারের ডমিনেন্স ছিল, আমেরিকার ডমিনেন্স ছিল, আমেরিকার আধিপত্য ছিল। কিন্তু বর্তমানে ভবিষ্যতে হয়তো রাইটার এমন কল্পনা করছেন বা অনুমান করেছেন, যেহেতু চায়নার কাছে প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে এই সমস্ত মিনারেলসের, তাই ভবিষ্যতে হয়তো চায়নার কারেন্সি হচ্ছে ইউয়ান, তো ইউয়ানের আধিপত্য বাড়বে, তাই না? তো রাইটার এখানে বলতে চাইছেন আমাদের ভারত সরকারকে, যাতে ভারত সরকার আগে থেকেই প্রস্তুত নিতে পারে, যাতে একটা সময় যেমন আমরা ডলারের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, আবার যেন আমাদেরকে অন্য কারো উপরে বা অন্য কোনো কারেন্সির উপরে ডিপেন্ডেন্ট হতে না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা নিয়েই এডিটোরিয়ালটিতে আলোচনা করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা এডিটোরিয়াল, অনেক কিছু শেখার বিষয় আছে। তো আমরা এটা পড়ি। তো তার আগে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি আপনারা এই সমস্ত যে এডিটোরিয়ালগুলো আমি পড়াই সেগুলোর পিডিএফ ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফ্রিতেই এই সমস্ত পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। তো দেখুন কি রয়েছে, অর্ডারলি এক্সিট। অর্ডারলি মানে কি? অর্ডারলি মানে হচ্ছে একটা শৃঙ্খলার মাধ্যমে, সুশৃঙ্খলভাবে, না, যেমন একদম ভদ্র নম্র ছাত্রছাত্রীরা শৃঙ্খলভাবে ক্লাসরুমে গিয়ে পড়াশোনা করে, জানি না কতজন করে, যাই হোক। তো শৃঙ্খলভাবে, এক্সিট মানে বেরিয়ে যাওয়া, খুব শৃঙ্খলভাবে বা সুশৃঙ্খলভাবে বা অর্গানাইজড ওয়েতে বা বলতে পারেন পরিকল্পনা মাফিক বেরিয়ে যাওয়া, না। বেরিয়ে যাওয়া মানে কি? ওই যে ক্রুড অয়েলের ডিপেন্ডেন্স থেকে বা তেলের উপর ডিপেন্ডেন্স থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়া, মানে নিজের বিকল্প শক্তির উৎস প্রতিষ্ঠা করা। হোয়াইল কাটিং ডাউন, হোয়াইল মানে যখন বা যখন বলতে পারে না, যখন। কাটিং ডাউন মানে কেটে দেওয়া মানে কি? কমানো, হ্যাঁ না, এখানে বাংলা লিখে দিয়েছি কমানো। কাট ডাউন মানে কমানো বা রিডিউস করা। কি রিডিউস করা? অন অয়েল, কাটিং ডাউন অন অয়েল মানে তেলের উপর নির্ভরতা কমানো। যখন আমরা কমাচ্ছি সেই সময়, যখন আমরা কমাচ্ছি সেই সময় ইন্ডিয়া মাস্ট অ্যাভয়েড, ইন্ডিয়াকে নিশ্চয়ই অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করা মানে আপনারা জানেন, অ্যাভয়েড করতে হবে কি? নিউ ফর্মস অফ ডিপেন্ডেন্স। তাহলে যখন আমরা ক্রুড অয়েল থেকে ডিপেন্ডেন্স কমাচ্ছি, যখন আমরা কমিয়ে দিচ্ছি ক্রুড অয়েলের উপর নির্ভরতা, এরপরে যখন নতুন কোনো এনার্জি আসবে, নতুন কোনো শক্তি আসবে, তখন আমরা যেন অন্য কোনো কিছুর উপর আবার ডিপেন্ডেন্ট না হয়ে যায়। তাহলে ইন্ডিয়াকে এটা অ্যাভয়েড করতে হবে অন্য কোনো একটা ফর্মস মানে অন্য কোনো একটা ধরনের ডিপেন্ডেন্স বা আধিপত্যের উপরে। ও ডিপেন্ডেন্স মানে আধিপত্য না, ডিপেন্ডেন্স মানে নির্ভরতার উপরে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে রাইটার বলতে চাইছেন ভারতকে কি বলবো, সেলফ সাফিসিয়েন্ট হতে, হ্যাঁ না, সেলফ সাফিসিয়েন্ট। গ্লোবাল এনার্জি
মানে বিশ্ব, গ্লোবাল মানে কি পুরো বিশ্ব, এনার্জি মানে শক্তি, শক, শক মানে কি আঘাত, মানে অবাক হয়ে যাওয়া, কোনো কিছু আকস্মিক যখন কিছু হয় শক হয়ে যায় না মানুষ, তো সেটাই শক। তো গ্লোবাল এনার্জি শক, এই যে পুরো বিশ্বের যে শক্তির যে একটা আঘাত এলো বা শক এলো বা ধাক্কা এলো বা সংকট এলো, আর নট নিউ, না এগুলো কিন্তু নতুন নয়, এর আগেও এরকম হয়েছে, পুরো বিশ্বে এনার্জি সংকট তৈরি হয়েছে, এর আগেও হয়েছে। তো কখন কখন হয়েছে, রাইটার এখানে বলছেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন, পুরো বিশ্ব হ্যাজ সিন দেখেছে, অলরেডি দেখে নিয়েছে, পারফেক্ট টেন্সে হয়ে গেছে, দেখেই নিয়েছে, দেম বিফোর, এই যে এনার্জি ক্রাইসিস, এই এনার্জি ক্রাইসিসকে এর আগেও অনেকবার দেখা হয়েছে বা দেখেছে লোক বা মানুষ, পুরো বিশ্ব দেখেছে। কখন কখন, ইন দ্য আর্লি 1970s আফটার দ্য ইয়ম কিপুর ওয়ার। তো যাই হোক একটা যুদ্ধ হয়েছিল, ইয়ম কিপুর যুদ্ধ, সেই সময় 1970-এর দশকে। আবার ইন 1979 ফলোয়িং দ্য ইরানিয়ান রিভলিউশন, মানে ইরানিয়ান রিভলিউশন, ইরানিয়ান বিপ্লবের পরে পরে 1979-এর সময়ও এই ধরনের ক্রাইসিস দেখা দিয়েছিল। ইন 1990 টু 1991, মানে 1990 থেকে 91-এর সময়, আফটার ইরাকস ইনভেশন অফ কুয়েত, যখন মানে ইরাকের ইনভেশন হয় কোথায়, কুয়েতে। অ্যান্ড ইন 2022 আফটার রাশিয়াজ ইনভেশন অফ ইউক্রেন, বুঝতে পারছেন, যখন রাশিয়া ইউক্রেনে ইনভেশন করলো, মানে ইনভেশন করা মানে কি প্রবেশ করা, না সেখানে গিয়ে যখন আমরা কোনো একটা দেশের মধ্যে প্রবেশ করি তখন আমরা বলি ইনভেড করছি, হ্যাঁ না, বুঝতে পারছেন তো ব্যাপারটা। তাহলে কখন কখন এরকম এনার্জি ক্রাইসিস দেখা দিয়েছিল বা দেখেছে দুনিয়া দেখেছে, একবার ইয়ম কিপুর ওয়ারের সময় দেখেছে 1970s-এর সময়, আবার ইরানিয়ান রিভলিউশনের সময়ও দেখেছে মানে পুরো দুনিয়া 1979-এর সময়, আর 1990-এর দশকে, মানে 90-এর দশকে দেখেছে যখন ইরাক ইনভেশন করে কুয়েতকে, আবার 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনে ইনভেশন করে তখনও কিন্তু এরকম সমস্যা তৈরি হয়েছিল, বুঝতে পারছেন। এটা রাইটার একটা ইতিহাস বলে দিল যে কখন কখন এরকম হয়েছিল আর কি এনার্জি ক্রাইসিস। তারপরে রাইটার এখানে বলছেন দেখুন, ইয়েট তবুও দ্য প্রেজেন্ট ক্রাইসিস, বর্তমানে যে সমস্যা, ট্রিগার্ড, যেটা কি ট্রিগার্ড হয়েছে, ট্রিগার্ড মানে উঠে এসছে, হ্যাঁ না, বা শুরু হয়েছে, বাই আমেরিকান ইসরায়েলি স্ট্রাইকস, আর এটা কিভাবে উঠে এসছে, মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকার যে স্ট্রাইক, আক্রমণ, কোথায়, অন ইরান। তাহলে ইরানে যে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করলো, এর ফলে যে সৃষ্টি হলো যে একটা সমস্যা, সেই সমস্যাটা যেটা বর্তমানে চলছে, সেটা ম্যাটেরিয়ালি ডিফারেন্ট, একদম বস্তুগতভাবে বা উল্লেখযোগ্যভাবে বলতে পারেন, বা মৌলিকগতভাবে একদম আলাদা। আগেরগুলো যেগুলো ছিল সেগুলো তো আলাদা রকম ছিল, সেখানেও সমস্যা হয়েছিল, কিন্তু বর্তমানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদম আলাদা রকম একটা সমস্যা। হোয়াইল রাশিয়াজ ওয়ার, যখন রাশিয়ার যুদ্ধ কার সঙ্গে, উইথ ইউক্রেনের সঙ্গে, সার্পেন্ড দ্য জিওপলিটিক্যাল ইউজ অফ ন্যাচারাল গ্যাস। সার্ভ করা মানে কি, সার্ভ করা মানে তীক্ষ্ণ করা, হ্যাঁ না, যেমন আমাদের ছুরি থাকলে ছুরিকে আমরা সার্ভ করি, তীক্ষ্ণ করি, হ্যাঁ। তো সার্পেন্ড করেছিল মানে কি, একদম তীক্ষ্ণ করেছিল, তীক্ষ্ণ মানে একদম কি বলবো, তীব্র করেছিল, ইন্টেন্সিফাইড করেছিল, কাকে ইন্টেন্সিফাইড করেছিল, জিওপলিটিক্যাল ইউজ অফ ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসের ব্যবহারকে অনেক সার্পেন্ড করেছিল, অনেক বাড়িয়ে দিয়েছিল। দ্য কারেন্ট কনফ্লিক্ট, বর্তমান যে সমস্যা বা যুদ্ধ চলছে, হ্যাজ সাইমুলটেনিয়াসলি, আর বর্তমান যুদ্ধটা একই রকমভাবে, সাইমুলটেনিয়াসলি মানে কি, একই রকমভাবে ডিসরাপ্ট করা মানে কি, ডিসরাপ্ট মানে হচ্ছে কি বলবো, বিঘ্নিত, হ্যাঁ এখানে লেখা রয়েছে বিঘ্নিত করেছে, মানে এর বাংলা ঠিক করে খুঁজে পাচ্ছি না, তো বিঘ্নিত করেছে মানে কি একদম ডিস্টার্ব করে দিয়েছে আর কি। ওয়েল অ্যান্ড গ্যাস ফ্লোস, মানে ওয়েল আর গ্যাস, আমরা জানি আমাদের যেমন ইন্ডিয়ার এলপিজি সব কিছু প্রায় 60% তো বাইরে থেকে আসে, তাই না, তো ওই দিক থেকে আসে। তো গ্যাস, ওয়েল, এই সমস্ত কিছুর যে ফ্লো মানে যে বয়ে যায় আর কি, প্রবাহ হচ্ছে, হ্যাঁ না, ওই মিডল ইস্ট থেকে আসছে, মিডল ইস্ট বলবো না, ওয়েস্ট এশিয়া থেকে আসছে। তো এই যে ওয়েস্ট এশিয়া থেকে আসছে, সেই ক্রুড অয়েলের যে এনার্জি, সেই এনার্জি ফ্লোটাকেই বন্ধ করে দিয়েছে, ডিস্টার্ব করেছে, হ্যাঁ না, তো সেখানে বাধা দিচ্ছে বর্তমান যুদ্ধটা। তাহলে আগেও যুদ্ধ হয়েছে, কিন্তু আগের যুদ্ধগুলো এতটা প্রভাবিত করতে পারেনি, বর্তমান যুদ্ধটা যতটা প্রভাবিত করছে। দিস ডিসরাপশান, এই যে বাধা, হ্যাঁ না, এই যে ডিসরাপশান কামস, এসেছে, এটে মুভমেন্ট, সেই মুহূর্তে, বা মুভমেন্ট মানে সেই মুহূর্তে, সেই সময়, অফ প্রফাউন্ড ট্রানজিশন,
কখন একটা প্রফাউন্ড মানে একদম গভীর, একটা তীব্র বলতে পারেন, না? তো একটা গভীর ট্রানজিশন মানে কি পরিবর্তন। তাহলে একটা যখন গভীর একটা পরিবর্তন হচ্ছে, একদম সুদূর প্রসারী যখন একটা পরিবর্তন হচ্ছে, সেই সময় এই সমস্যাটা এসছে। কোথায়? ইন দ্য গ্লোবাল এনার্জি সিস্টেম। এই যে সমস্যাটা তৈরি হয়েছে, ওয়েল ক্রাইসিস যে তৈরি হচ্ছে, এনার্জি ক্রাইসিস যে তৈরি হয়েছে, এই সমস্যাটা বর্তমানে যে এসেছে। আর বর্তমানে কি সময় আসছে? যখন বর্তমানে একটা নতুন ধরনের একটা এনার্জি সিস্টেম তৈরি হচ্ছে, হ্যাঁ না, গ্লোবাল সিস্টেম তৈরি হচ্ছে, যেটা আমি বললাম রিনিউয়েবল এনার্জির কথা, হ্যাঁ না, পুনর্নবীকরণযোগ্য শক্তির কথা। তো সেই মুহূর্তে এই সংকটটা দেখা দিয়েছে। আর যেহেতু এই মুহূর্তে এই সংকটটা দেখা দিয়েছে, তাই রাইটার এখানে অনেক কিছু ইনফরমেশান দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। দেখুন, দ্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ এর পুরো নাম মনে রাখবেন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। এই এজেন্সি হ্যাজ আন্ডারলাইন করা মানে কি? আন্ডারলাইন মানে করে জোর দিয়েছেন, হ্যাঁ না, বা এমফেসাইজ করেছেন যে ট্রান্সপোর্ট ইলেকট্রিফিকেশন ইজ ফার্মলি আন্ডারওয়ে। ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা বলতে পারেন, যাতায়াত ব্যবস্থা। তাহলে ট্রান্সপোর্ট, ইলেকট্রিফিকেশন মানে বৈদ্যুতিকীকরণ মানে কি? বিদ্যুতের মাধ্যমে ট্রান্সপোর্ট করা। ইজ ফার্মলি আন্ডারওয়ে মানে একদম দৃঢ়ভাবে হচ্ছে, হ্যাঁ না। আন্ডারওয়ে মানে এখন চলছে। ধীরে ধীরে পরিবহন ব্যবস্থা কেমন হয়ে যাচ্ছে? ইলেকট্রিক হয়ে যাচ্ছে, বৈদ্যুতিক হয়ে যাচ্ছে, উইথ ইলেকট্রিক ভেহিকেলস। আর এটা কিভাবে হচ্ছে? ইলেকট্রিক ভেহিকেলসের মাধ্যমে। ইলেকট্রিক বা বৈদ্যুতিক যে কার আসছে, সমস্ত কিছু চলে এসছে। ডিসপ্লেস করা মানে কি? ডিসপ্লেস মানে প্রতিস্থাপন করা বা রিপ্লেস করা। কাকে রিপ্লেস করছে? অ্যাবাউট 0.9 মিলিয়ন ব্যারেলস পার ডে। এমবি পার ডে এর মানে হচ্ছে মিলিয়ন ব্যারেলস পার ডে। ব্যারেল মাপা হয় এই ক্রুড অয়েলকে দেওয়ার জন্য, ক্রুড অয়েলের মাপা হয় আমরা, মানে যে ট্যাঙ্কিগুলো থাকে কত ব্যারেলের ট্যাঙ্কি। তো পার ডে মানে প্রত্যেক দিন 0.9 মিলিয়ন ব্যারেলস কি হতো? খরচ হতো ক্রুড অয়েলের পার ডে। কিন্তু সেটা এখন রিপ্লেস হয়ে যাচ্ছে। তো কখন খরচ হতো? অফ ওয়েল ডিমান্ড ইন 2023। তো 2023-এর সময় এতগুলো ওয়েল ডিমান্ড ছিল। আর এটা রাইজিং ওভার 30% টু অ্যাবাউট 1.3 মিলিয়ন ব্যারেল পার ডে ইন 2024। তাহলে এটা কি হচ্ছে? রাইজ করছে, রাইজ মানে বাড়ছে, ওভার 30%, 30% বেড়ে গেছে। কত? 1.3 মিলিয়ন ব্যারেল পার ডে। বুঝতে পারছেন? তো এই যে 1.3 মিলিয়ন ব্যারেল পার ডে, এটা রিপ্লেস করছে, মানে এটাকে কমিয়ে দিচ্ছে, হ্যাঁ না, সরি রিপ্লেস করছে বা ডিসপ্লেসিং করছে। বুঝতে পারছেন? দিস স্টিল অ্যামাউন্টস টু বেয়ারলি 1% টু 1.3% অফ গ্লোবাল অয়েল ডিমান্ড। আর এই যে এইটা না, এই যে এটা হলো স্টিল এখনো পর্যন্ত অ্যামাউন্টস টু বেয়ারলি মানে প্রায়, মানে কি বলবো, নিছকই একদম মাত্র, হ্যাঁ না, 1% টু 1.3% অফ গ্লোবাল অয়েল ডিমান্ড। মানে পুরো বিশ্বের যে অয়েল ডিমান্ড, তেলের ডিমান্ড, তার 1.3%-এর মতো। বাট ইট সিগন্যালস এ স্ট্রাকচারাল শিফট। কিন্তু এই যে 1% হলেও, 1.3% হলেও, এটা কিন্তু একটা কাঠামোগত পরিবর্তনকে আমাদেরকে দেখাচ্ছে। এ সাপ্লাই শক অফ রাফলি 8 মিলিয়ন ব্যারেল পার ডে কুড অ্যাক্সেলারেট দ্য ট্রানজিশন ওয়ে ফ্রম ফসিল ফুয়েলস। তাহলে এখানে রাইটার বলতে চাইছেন যে সাপ্লাইয়ের যে শক, সাপ্লাইয়ের যে একদম অবাক করে দিল, কিসের? রাফলি প্রায় 8 মিলিয়ন ব্যারেল পার ডে এই যে শক করলো, এটা কুড অ্যাক্সেলারেট করতে পারে। অ্যাক্সেলারেট মানে আরও তীব্র করতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে 8 মিলিয়ন ব্যারেল পার ডে সাপ্লাই হচ্ছিল, সেটা যে হলো না, সেটা আটকে গেল বা শক হয়ে গেল। এই যে ব্যাপারটা, মানে সাপ্লাই হচ্ছে না, অয়েল সাপ্লাই বন্ধ হচ্ছে ধীরে ধীরে। তো এটা কি হচ্ছে? এটা অ্যাক্সেলারেট করছে, এটা আরও জোরদার করছে ট্রানজিশনকে, হ্যাঁ না, যে শক্তির ট্রানজিশন করছে ওয়ে ফ্রম ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েলস মানে ওই যে ক্রুড অয়েলের কথা বলছি। তো ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি, যেমন কোল, ন্যাচারাল গ্যাস, এইগুলো আর কি। তো এই ন্যাচারাল গ্যাসের জ্বালানি থেকে দূরে সরে যাচ্ছে এখন, হ্যাঁ না। তো বাধ্য করছে সোসাইটিকে, বাধ্য করছে পুরো বিশ্বকে দূরে সরে যেতে। তো রাইটার এখানে এইভাবে আলোচনা করেছে। তো যা হোক, দ্য এনার্জি ট্রানজিশন কুড অলসো আনসেটেল দ্য ডলার্স লং স্ট্যান্ডিং ডমিনেন্স ইন গ্লোবাল এনার্জি ট্রেড। আর যখনই এনার্জি ট্রানজিশন হবে, যখনই এনার্জির পরিবর্তন হবে, রূপান্তর হবে বা শিফট হবে না, ক্রুড অয়েল থেকে যখন মানুষ
কোন দিকে চলে যাবে, রিনিউয়েবল এনার্জির দিকে। রিনিউয়েবল এনার্জির দিকে যখন যাবে সেই সময় ডলারের যে একটা লং স্ট্যান্ডিং অনেক দীর্ঘ সময় ধরে যে একটা ডমিনেন্স রয়েছে, আধিপত্য রয়েছে, সেটা ধীরে ধীরে আনসেটেল হয়ে যাবে। আনসেটেল মানে কি, সেটেল না, অস্থির হয়ে যাবে। দ্য পেট্রো ডলার সিস্টেম, মানে ডলার দিয়ে যে পেট্রোলের ট্রেড হতো, বাণিজ্য হতো, এই যে ব্যবস্থাটা ফোর্সড ইন দ্য আফটারম্যাথ অফ দ্য 1970s, মানে 1970-এর দশকের পর থেকে যেটা ফোর্সড করা হয়েছিল বা গড়ে তোলা হয়েছিল অয়েল শক্স থ্রো ইউএস গালফ স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, আর যেটা করা হয়েছিল ইউএস গালফ স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট দিয়ে, সেটা এনসিউড করছে, সেটা নিশ্চিত করছে, কি করছে, নিশ্চিত এনসিউড করছে দ্যাট যে অয়েল ওয়াজ প্রাইসড ইন ডলার্স অ্যান্ড দ্যাট সারপ্লাস রেভিনিউজ ওয়ার রিসাইকেলড ইনটু ইউএস ফাইন্যান্সিয়াল মার্কেটস। যে ওয়েল ওয়াজ প্রাইসড, ওয়েলকে মানে বিক্রি করতে হবে, ওয়েল ওয়াজ প্রাইস মানে ওয়েলকে বিক্রি করতে হবে ডলার দিয়েই, হ্যাঁ না। আর দ্যাট সারপ্লাস রেভিনিউজ, আর যেটা সারপ্লাস রেভিনিউ হবে বা সারপ্লাস যেটা আদায় হবে সেটা কি হবে, সেটা রিসাইকেলড ইনটু ইউএস ফাইন্যান্সিয়াল মার্কেট, সেটা ইউএস এর ফাইন্যান্সিয়াল মার্কেটের মাধ্যমে রিসাইকেল হয়ে যাবে। তো এরকম একটা সিস্টেম ছিল ডলারের। আর দিস আন্ডারপিন্ড বোথ দ্য ফাইন্যান্সিয়ালাইজেশন অফ ওয়েলথ অ্যান্ড আমেরিকাজ ক্যাপাসিটি টু সাস্টেন লার্জ ফিসকাল ডেফিসিট। তো এইভাবে আমেরিকার মানে কি হতো, লাভ হতো, এখানে রাইটার বলতে চাইছেন সেটাই। কিন্তু এরপরে দেখুন রাইটার বলছেন দ্য এমার্জিং প্যারাডাইম ইজ মোর ফ্র্যাগমেন্টেড। নতুন যে বাড়ছে, এমার্জ হচ্ছে যে প্যারাডাইম মানে কি, প্যারাডাইম মানে হচ্ছে একটা নতুন ধরনের ব্যবস্থা, সেইটা মোর ফ্র্যাগমেন্টেড মানে কি, ভাগ করা, হ্যাঁ না, খণ্ডিত। আর এইটা উইথ এনার্জি শিফটিং ফ্রম এ গ্লোবাল ট্রেড কমোডিটি টু জিওগ্রাফিক্যালি ডিসপার্সড সাপ্লাই চেইনস সেন্টার্ড অন ক্রিটিক্যাল মিনারেলস। তাহলে কি, এই যে এনার্জি শিফট হচ্ছে, এনার্জি শিফট এটা খুব খণ্ডিত। কেন বলছেন, উইথ এনার্জি শিফটিং ফ্রম এ গ্লোবাল ট্রেড কমোডিটি থেকে, যেটা গ্লোবালি যে ট্রেড হচ্ছে সেই কমোডিটি থেকে, টু জিওগ্রাফিক্যালি ডিসপার্সড, জিওগ্রাফিক্যালি মানে একদম ভৌগোলিকভাবে, ডিসপার্সড মানে কি, ডিসপার্সড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এটা একটা সাপ্লাই চেন, সেন্টার্ড অন ক্রিটিক্যাল মিনারেলস, যেটা কি শুধুমাত্র ক্রিটিক্যাল মানে কি খুব প্রয়োজনীয়, হ্যাঁ না, খুব গুরুত্বপূর্ণ এরকম যে মিনারেলস রয়েছে তার উপরে নির্ভর করবে। বুঝতে পারছেন না? তো একটু ক্রিটিক্যালি লেখা রয়েছে, মানে একটু ট্রিকিভাবে লেখা হয়েছে যে আগে কি ছিল, একটা গ্লোবাল একটা ওয়েল ট্রেড করার জন্য একটা অলরেডি সিস্টেম ছিল। এখন যখন আমরা নতুন সিস্টেম বানাবো তখন সেখানে একটা সমস্যা তৈরি হবে, হ্যাঁ না, একটা নতুন সাপ্লাই চেন বানাতে টাইম লাগবে। তো এখানে রাইটার কিছু বলছেন, দেখুন যে লিথিয়াম রিজার্ভস, আর আরেকটা জিনিস এখানে জিওগ্রাফিক কথাটা বলেছে, কারণ সব জায়গায় যেমন ক্রুড অয়েলও পাওয়া যায় না, সেরকম সব জায়গায় কিন্তু এই লিথিয়াম এগুলো কিন্তু পাওয়া যায় না। তো লিথিয়াম রিজার্ভস, লিথিয়ামের যে কী বলবো সংরক্ষণ, রিজার্ভ মানে কি বলবো মজুদ, আর কনসেন্ট্রেটেড ইন, কোথায় কনসেন্ট্রেটেড আছে, কোথায় সব থেকে বেশি আছে, কেন্দ্রীভূত আছে, চিলি, হ্যাঁ না, যেখানে 30% রয়েছে, আর্জেন্টিনা যেখানে 13% রয়েছে, আর অস্ট্রেলিয়া যেখানে 20% প্লাস, মানে 20+% রয়েছে লিথিয়াম রিজার্ভ। তাহলে লিথিয়াম রিজার্ভ এগুলো আপনারা এক্সাম পারপাসে মনে রাখবেন যে কোথায় কোথায় লিথিয়ামের রিজার্ভ রয়েছে, হ্যাঁ না, সব থেকে বেশি চিলিতে রয়েছে 30%, আর্জেন্টিনাতে রয়েছে 13%, অস্ট্রেলিয়াতে রয়েছে 20+%। দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, হ্যাঁ না, ডিআরসিতে অ্যাকাউন্টস ফর ওভার 70% অফ গ্লোবাল কোবাল্ট প্রোডাকশন। তাহলে সেখানে কোবাল্টের প্রোডাকশন, হ্যাঁ না, 70%, ওভার 70%, না, ওভার 70% গ্লোবালের যে কোবাল্ট প্রোডাকশন সেখানে হচ্ছে। হোয়াইল ইন্দোনেশিয়া ডোমিনেটস দ্য নিকেল মার্কেট, আর ইন্দোনেশিয়াতে কি রয়েছে, নিকেলের মার্কেট রয়েছে। এখানে রাইটার বলতে চাইছেন, যেমন যদি আমি ক্রুড অয়েলের কথা বলি, সব থেকে বেশি পাওয়া যায় কোথায়, ওয়েস্ট এশিয়াতে, তাই না, ওয়েস্ট এশিয়াতে এখানে আরব রয়েছে, এদিকে ইরান, না, আরব, ইয়েমেন, ওমান, ইউএই, কাতার, বাহরেন, এই এরিয়াটাই শুধুমাত্র ক্রুড অয়েল পাওয়া যায়। কিন্তু যখন আমি লিথিয়ামের কথা বলছি, কোবাল্টের কথা বলছি, তখন দেখুন কোথায় রয়েছে, চিলি এক সাইডে রয়েছে, আবার দেখুন এখানে রয়েছে ইন্দোনেশিয়া আরও অন্য এক সাইডে রয়েছে, তাই না, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এটা অন্য সাইডে রয়েছে। বুঝতে পারছেন তো? তো ছড়িয়ে ছিটে রয়েছে আর কি, ওটাই ফ্র্যাগমেন্টেড লেখা রয়েছে ওইখানে, ওই জন্য বুঝতে পারছেন। সব কিছু ছড়িয়ে ছিটে রয়েছে এই ব্যবস্থাটাতে।
সব কিছু এক জায়গায় পাওয়া যাচ্ছে না। আবার এখানে রাইটার বলছেন দেখুন কপার, হ্যাঁ না, ক্রুশিয়াল ফর ইলেকট্রিফিকেশন মানে বৈদ্যুতিকীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কপার ইজ লাইকওয়াইজ কনসেন্ট্রেটেড ইন চিলি অ্যান্ড পেরু। তাহলে কপার কোথায় পাওয়া যাচ্ছে? চিলিতে এবং পেরুতে পাওয়া যাচ্ছে। কানাডা ইজ এমার্জিং এজ এ কি সাপ্লায়ার অফ নিকেল। আর কানাডা কি হচ্ছে? কানাডা এমার্জ করছে বা কানাডা উঠে আসছে একটি প্রধান সাপ্লায়ার হিসেবে, না, প্রধান সাপ্লাই করে যারা, তাদেরকে সাপ্লায়ার বলা হয়, সরবরাহকারী হিসেবে অফ নিকেলের। তাহলে কানাডা নিকেল সরবরাহ করছে, কোবাল্ট সরবরাহ করছে, লিথিয়াম সরবরাহ করছে, হোয়াইল অস্ট্রেলিয়া লিডস লিথিয়াম প্রোডাকশন ফর ওয়েস্টার্ন সাপ্লাই চেনস। মানে অস্ট্রেলিয়াও কিন্তু লিথিয়ামের প্রোডাকশন করছে, না, ওয়েস্টার্ন সাপ্লাই চেনের জন্য। ইয়েট তবুও দ্য ডিসাইসিভ অ্যাডভান্টেজ লাইজ ইন প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। যদিও এই কানাডা হোক, চিলি হোক, পেরু হোক, ইন্দোনেশিয়া হোক, এখানে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, নিকেলও পাওয়া যায়, কোবাল্টও পাওয়া যায়, লিথিয়ামও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, কিন্তু তবুও ইয়েট দ্য ডিসাইসিভ অ্যাডভান্টেজ, একদম সিদ্ধান্তমূলক যে সুবিধা, লাইজ ইন মানে রয়েছে কার কাছে? প্রসেসিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের কাছে, হ্যাঁ না, ওয়ার চায়না ইজ ডমিনেন্ট, মানে হোয়ার যেখানে চায়না হচ্ছে ডমিনেন্ট। কারণ চায়নার মতো প্রসেসিং পাওয়ার আর ম্যানুফ্যাকচারিং পাওয়ার কোথাও নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? তো সব জায়গায় পাওয়া যাচ্ছে লিথিয়াম অন্য জায়গায় পাওয়া যাচ্ছে লিথিয়াম, কোবাল্ট, এই সমস্ত কিছু, নিকেল, কিন্তু যখন সেটা প্রসেসিংয়ের কাজে আসছে, যখন সেটা ম্যানুফ্যাকচারিংয়ের বিষয়ে আসছে, তখন সেটা কিন্তু চায়না ডমিনেন্ট করছে, কিন্তু চায়নার কাছে সেটা রয়েছে, হ্যাঁ না, প্রসেসিং পাওয়ারটা খুব বেশি পরিমাণে। তাই রাইটার এখানে বলছেন দেখুন যে দিস রাইজেস দ্য পসিবিলিটি, আর এই যে বিষয়টা চায়নার কাছে যে প্রসেসিং পাওয়ার রয়েছে, ম্যানুফ্যাকচারিং পাওয়ার রয়েছে, সেইটা রেজ মানে তুলে দিচ্ছে, হ্যাঁ না, বা এখানে উত্থাপন লেখা রয়েছে, যা হোক ব্রিং আপ, উপরের দিকে তুলছে কি পসিবিলিটিকে, একটা সম্ভাবনাকে তুলে দিচ্ছে। কি সম্ভাবনা? দ্যাট যে এ ফিউচার এনার্জি সিস্টেম, ভবিষ্যতের যে শক্তির যে ব্যবস্থা হবে, কুড বি হতে পারে এজ ডিপেন্ডেন্ট অন চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি। আর সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? চায়নার যে ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি তার উপরে। অ্যান্ড পটেন্সিয়ালি দ্য ইউয়ান, হ্যাঁ না, আর পটেন্সিয়ালি সম্ভবত ইউয়ান মানে চায়নার কারেন্সি, যেমন ভারতের কারেন্সি রুপি, হ্যাঁ না, চায়নার কারেন্সি ইউয়ান, ইউএসের কারেন্সি ডলার, হ্যাঁ না, তো সেই রকম চায়নার কারেন্সি ডমিনেট করবে। এজ দ্য ওল্ড সিস্টেম, যেমন পুরাতন যে ব্যবস্থা ছিল, ওয়াজ অন ডলার ডমিনেটেড ওয়েল, যেমন ডলারের ডমিনেন্ট ছিল ওয়েল সিস্টেমে, এখন সেরকম ইউয়ানের ডমিনেন্ট হতে পারে, ইউয়ান এর আধিপত্য বাড়তে পারে। রাইটার এমন কল্পনা করছে, পসিবিলিটি, দেয়ার ইজ এ পসিবিলিটি ফর কান্ট্রিজ, কিছু কিছু দেশের জন্য, যেমন ইন্ডিয়া, সাচ এজ ইন্ডিয়া, দিস রিপ্রেজেন্টস, আর এই যে বিষয়টা যে ইউয়ান দিয়ে ট্রেড হবে, ইউয়ানের ডমিনেন্স বাড়বে, এটা রিপ্রেজেন্ট করছে, এটা প্রেজেন্ট করছে, এটা উপস্থাপনা করছে এ ডিলেমা, একটা ডিলেমাকে। ডিলেমা মানে কি? ডিলেমা হচ্ছে উভয় সংকট, হ্যাঁ না, ভারতের জন্য একটা সংকটের পরিস্থিতি তৈরি হবে, যে ভারত কি করবে, ডলারের দিকে যাবে নাকি ইউএনের দিকে যাবে, উভয় সংকট। দ্য ট্রানজিশন অফার্স, আর এই যে রূপান্তর হচ্ছে, শক্তির রূপান্তর হচ্ছে, শিফট হচ্ছে, এটা অফার করছে বা প্রদান করছে অ্যান অপরচুনিটি, একটা সুযোগ প্রদান করছে টু রিডিউস ফসিল ফুয়েল ডিপেন্ডেন্স। এই যে এনার্জি শিফট হচ্ছে, যখন শিফট হচ্ছে একদিকে, কি হচ্ছে, একদিকে একটা ভালো কাজ হচ্ছে। কি ভালো কাজ হচ্ছে না, এটি ইন্ডিয়া কিংবা যে কোনো দেশকে কী করছে, একটা সুযোগ দিচ্ছে যে তারা যাতে ফসিল ফুয়েল বা ওই যে জীবাশ্ম জ্বালানি, তার উপর থেকে ডিপেন্ডেন্স, নির্ভরতা কমিয়ে দেয়। বাট কিন্তু এই যে ট্রানজিশন, এই রূপান্তরটা একটা রিস্কও তৈরি করছে। রিস্ক মানে কি? রিস্ক মানে কি ঝুঁকিও তৈরি করছে, ক্রিয়েটিং নিউ টেকনোলজিক্যাল অ্যান্ড সাপ্লাই চেন ডিপেন্ডেন্সিস। তাহলে যেমন ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্স কমাচ্ছে, তেমন নতুন যে সাপ্লাই চেন, নতুন যে টেকনোলজি, সেটার উপর ডিপেন্ডেন্সিস বা নির্ভরতার ভয়ও কিন্তু নিয়ে আসছে একই সাথে এই শক্তির রূপান্তর। বুঝতে পারছেন? তারপরে দেখুন এখানে কি রয়েছে, নেভিগেটিং দিস ল্যান্ডস্কেপ। আর এই যে ল্যান্ডস্কেপ মানে পরিবেশ, হ্যাঁ না, এই পরিবেশ বা কনটেক্সটকে নেভিগেট করার মাধ্যমে কি হচ্ছে, ল্যান্ডস্কেপ উইল রিকোয়ার, নেভিগেটিং দিস ল্যান্ডস্কেপ উইল রিকোয়ার মানে প্রয়োজন হবে এই পরিবেশের
এক কনসিয়াস স্ট্র্যাটেজি, একটা একদম কনসিয়াস একদম সচেতন স্ট্র্যাটেজি মানে কৌশল, যেটা রুটেড থাকবে, গ্রথিত থাকবে ইন দ্য গ্লোবাল সাউথ লেগেসি অফ নন অ্যালাইনমেন্ট। আর সেটা কোথায় থাকবে? সেটা গ্লোবাল সাউথের যে নন অ্যালাইনমেন্ট আমি আগেই পড়েছিলাম, যারা কোল্ড ওয়ারের সময় কমিউনিজমের বা ক্যাপিটালিজমের কোনো দিকে না গিয়ে আলাদা ছিলেন, তাদেরকে বলা হয় নন অ্যালাইনমেন্ট, হ্যাঁ না, মুভমেন্ট। তো সে যে সমস্ত দেশ এই নন অ্যালাইনমেন্টের মধ্যে ছিল, যারা ডেভেলপিং কান্ট্রিজ, তাদেরকে গ্লোবাল সাউথ বলা হয়, গ্লোবাল সাউথের দেশ। তো গ্লোবাল সাউথের মধ্যে ইন্ডিয়া, চায়না, ব্রাজিল, হ্যাঁ না, রাশিয়া বলছে, ইন্ডিয়া, চায়না, ব্রাজিল এইসব বলতে পারেন, হ্যাঁ। তো এরা হচ্ছে গ্লোবাল সাউথের অংশ। তো এদের ডমিনেন্স বা এদের মধ্যেই গ্রথিত থাকবে এই ব্যাপারটা আর কি। এটা সিকিউর করছে রিসোর্সেস, বিল্ডিং ডোমেস্টিক টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং অ্যান্ড অ্যাভয়েডিং এ নিউ ফর্ম অফ ডিপেন্ডেন্স দ্যাট মেয়ারলি শিফট ওল্ড হায়ারার্কিজ। তাহলে কি করতে হবে? এই যে মানে ল্যান্ডস্কেপ, এই যে নেভিগেটিং দিস ল্যান্ডস্কেপ, এই যে পথ বা পরিবেশ তৈরি হচ্ছে, এইটার নেভিগেট করার জন্য, নেভিগেট করা মানে কি? নেভিগেট মানে পথ দেখানো, হ্যাঁ না, পথ দেখানো। এই যে পথ দেখানো হচ্ছে, এটার একটা প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? একটা কনসিয়াস স্ট্র্যাটেজির প্রয়োজন হবে, সচেতনগত একটা স্ট্র্যাটেজির, কৌশলের প্রয়োজন হবে, যেটা কিনা গ্লোবাল সাউথের যে লেগেসি রয়েছে, সেই গ্লোবাল সাউথের লেগেসিটাকে ধরে রাখবে, সেখানে গঠিত থাকবে। আর যেখানে কি বলা হবে? সেখানে বলছে যে সিকিউরিং হবে রিসোর্সেস, যত রিসোর্সেস রয়েছে তার সিকিউর করা হবে, সুরক্ষা প্রদান করা হবে, বিল্ডিং করা হবে ডোমেস্টিক টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিসকে, হ্যাঁ না, যে ডোমেস্টিক মানে গৃহের, মানে নিজের দেশের যে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি, দক্ষতা, না কিসের ক্ষেত্রে? ম্যানুফ্যাকচারিং আর প্রসেসিংয়ের ক্ষেত্রে। আমি বললাম না, লিথিয়াম বা কোবাল্ট হোক, যাই হোক, তাদেরকে প্রসেস করার দরকার আছে, তাদের ম্যানুফ্যাকচারিংয়ের দরকার রয়েছে। তো সেইগুলোর ক্ষেত্রে দেশে দেশে এগুলো বাড়াতে হবে, না, টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিস বাড়াতে হবে। অ্যান্ড অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে একটা নতুন ফর্ম অফ ডিপেন্ডেন্স, একটা নতুন ধরনের নির্ভরতার উপরে, না, দ্যাট মেয়ারলি শিফট ওল্ড হায়ারার্কিস, যেটা নিছকই পুরনো যে হায়ারার্কি ব্যবস্থা, হায়ারার্কি মানে একদম শ্রেণী বিভাজন ব্যবস্থা, সেটাকে পরিবর্তন করবে, হ্যাঁ না, বুঝতে পারছেন? তো রাইটার বলছে এমনটা নয় যে আগে যে হায়ারার্কি ব্যবস্থা ছিল সেই হায়ারার্কি ব্যবস্থাটাই পরিবর্তন হলো, না, পুরো একদম সম্পূর্ণ যেন রূপান্তর হয়, সম্পূর্ণভাবে যেন ডিপেন্ডেন্স কমে যায়। তো এটাই মনে হয় আজকের লাস্ট। তো এটাই ছিল, খুবই সিম্পল একটা এডিটোরিয়াল, যাই হোক, কিন্তু এখানে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন। কিছু জিনিস মাথায় রাখবেন, যে এনার্জি শিফট হচ্ছে, এখন বর্তমান লিথিয়ামের, কোবাল্টের, নিকেলের প্রচুর চাহিদা, আর কোথায় প্রসেসিং পাওয়ার সব থেকে বেশি আছে? চায়নাতে, আর ইন্ডিয়াতেও যাতে প্রসেসিং পাওয়ার বাড়ানো হয়, ম্যানুফ্যাকচারিং হাব বানানো হয়, এদিকে ধ্যান দিতে হবে। আবার ইলেকট্রিক ভেহিকেলস বানানোর দিকে ধ্যান দিতে হবে, যাতে ক্রুড অয়েলের উপর ডিপেন্ডেন্স কমানো যায়। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।